সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজ আলোচনা করব দেশের ভবিষ্যৎ কী এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম দেশের ভবিষ্যৎ কী। দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই বর্তমানকে প্রাধান্য দিতে হবে। শুরু করি দেশের বর্তমান কি। একজন সাংবাদিক হিসেবে আপনি বর্তমান কেমন দেখছেন? ইরফানুল হক নাহিদ। ধন্যবাদ মাসুম ভাই। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে, আজকে 2025 সালের ফেব্রুয়ারির 20 তারিখ। তো বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেটা হচ্ছে একটা ফ্যাসিবাদের পতনের পরে একটা আপনি অনির্বাচিত সরকার বা এটাকে আপনি যদি বলেন যে বিশেষ ব্যবস্থার সরকার ব্যবস্থার মধ্যে আমরা আছি। তো এখন দেশের যে অবস্থা, সার্বিক অবস্থা, আপনিও তো ফিল্ডের মানুষ, আপনিও দেখেন। আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। ভালো মনে হচ্ছে ইন এ সেন্স, ধরেন আমাদের জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা আউটপুট পাচ্ছে না। এটার কারণগুলির মধ্যে অন্যতম কারণ হচ্ছে, আপনার ধরেন যে লোকগুলা এই সরকারে আছেন ওনারা খুব ভালো, ক্ষেত্রে খুবই উজ্জ্বল, কিন্তু দেশ চালানো আর হচ্ছে একটা প্রতিষ্ঠান চালানো কিন্তু এক বিষয় নয়। ধরেন রেজওয়ানা হাসান বেলা আছে, বেলার চিফ হিসাবে উনি ভালো করেছেন। ডক্টর ইউনূস তো অতুলনীয়, ওয়ার্ল্ড ওয়াইড তার ফেম অ্যান্ড নেম অ্যান্ড ফেম। তো আমরা আমাদের যে জনগণ, আমাদের জনগণের যে প্রত্যাশা, এখানে পলিটিক্যাল লোকজনের ইনভলভমেন্টটা নাই বললেই চলে। এখন সাধারণ মানুষের পাস বুঝতে গেলে, মানুষ কি চায় সেটা বুঝতে গেলে কিন্তু পলিটিক্যাল লোকজনের দরকার। সেটা আপনি যেভাবে দেখেন না কেন, পলিটিক্যাল নেতৃত্বের অনেক দোষ থাকবে, অনেক গুণ থাকবে, স্বাভাবিক। কাজ করতে গেলে দোষ ত্রুটি থাকবেই, কিন্তু মানুষের সাথে যারা রাজনীতি করে, মানুষের পাস যারা বুঝে, তাদেরকেই সরকার পরিচালনা করলে ভালো হয়। তো সমস্যাটা দাঁড়িয়েছে যে ওনারা হয়তো ভালো ভালো কাজ করছেন, কিন্তু এটা ইম্প্যাক্ট পাবলিক বুঝছে না। পাবলিক কিন্তু একটা দিকে তাকিয়ে আছে যে কখন তাদের কাঙ্ক্ষিত সরকার আসবে, মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। তো সেই জায়গায় আমি বলতে পারি যে গভর্নমেন্ট অনেক ভালো সিদ্ধান্ত হয়তো নিচ্ছেন, মানে আপনার লং টাইমে হয়তো বা ভালো বেনিফিট পাওয়া যাবে, কিন্তু বর্তমানে মানুষ কিন্তু এগুলিকে খুব ভালোভাবে নিচ্ছে না। ওনারা সংস্কার করছেন, ইতিমধ্যে অনেকগুলি সংস্কার কমিটি হয়েছে, কিছু 5-6টা কমিশনের রিপোর্ট জমাও পড়েছে। তো আমার মনে হয় যে মেন যেগুলোতে সংস্কার না করলেই নয়, ওই জায়গাগুলিকে সংস্কারের একটা জায়গায় রেখে পাবলিকের কাছে চলে যাওয়া উচিত। পাবলিক কি বলে? আচ্ছা, আসবো আপনার কাছে। পাবলিক কি বলে? অ্যাডভোকেট রফিক শিকদার। কোন ব্যাপারে? নাহিদ সাহেব এতক্ষণ যে কথাগুলো বললেন, এবং তিনি বলছেন যে একটা নির্বাচনের দিকে তাকিয়ে আছে পাবলিক। আপনার টপিকস তো অনেক সুন্দর টপিকস। জি, দেশের ভবিষ্যৎ কি। দেশের ভবিষ্যৎ আলোচনা করতে গেলে অবশ্যই বর্তমানের উপরে ভবিষ্যৎ নির্মিত হবে। দেশের ভবিষ্যৎ কি সেটা আপনি চিন্তা করতে গেলে আমি প্রথমে আপনাকে মাসুম ভাই সঞ্চালক শুভেচ্ছা জানাই, এবং বিশিষ্ট সাংবাদিক নাহিদ ভাইকেও শুভেচ্ছা জানাই। চ্যানেলের টু দ্য পয়েন্টে যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা। আজকেও দেশ কিন্তু সময়ের পরিক্রমায় একটা ক্রান্তিকাল অবস্থানে আছে। দেশের ভবিষ্যৎ নিয়ে দেশের মানুষ কী ভাবতে হবে, এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের কী ভাবতে হবে। আপনি জানেন যে এই দেশ 71-এ মুক্তিযুদ্ধের পরে এই দেশ যেভাবে এগিয়ে যাবার কথা ছিল, এবং যে প্রতিশ্রুতি ছিল, প্রত্যয় ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেখান থেকে কিন্তু আমাদের এই দেশে আওয়ামী লীগ যে সরকারটি একেবারে নিজেই ইচ্ছে করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মাত্র 4টি পত্রিকা রেখে সকল রাজনৈতিক কালাকলম বন্ধ করে দিয়ে, এবং হত্যা, গুম, নিপীড়ন, এমনকি যদি বলেন যে গুমের প্রথম উদ্বোধক হচ্ছে শেখ মুজিবুর রহমান সরকার,
1972 সালে বিশিষ্ট চলচ্চিত্রকার জয়রানকে গুম করা হয়েছিল। 1975 সালের 2রা জানুয়ারি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদারকে ক্রস ফায়ার করা হয়েছিল। গুমের রাজনীতি, ক্রস ফায়ার রাজনীতি, আয়নাগরের রাজনীতি আওয়ামী লীগ সূচনা করে, বাংলাদেশে উদ্বোধন করে। সেটি শেষ হলো এই আওয়ামী শাসনের গত 5ই আগস্ট 2024 সালে। আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো যে তাদের রাজনীতিটা সামনে নিয়ে আসলেই আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ কেমন ছিল। এখন যদি বলেন যে বিএনপি যে সময় শাসন করেছে তখন বাংলাদেশ কেমন ছিল, অবশ্যই বিএনপি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান শিল্পায়নে, কৃষিতে বিপ্লব ঘটিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আমাদের যে মানব সম্পদ, আমাদের থেকে যে মানব সম্পদকে যে আমাদের যে একটা শক্তিতে রূপান্তর করেছে সেটি জিয়াউর রহমান আমলেই সম্ভব হয়েছিল। এবং সেখানে জনশক্তি আমাদের সাথে মধ্যপ্রাচ্যের জিয়াউর রহমান আমলে যুগান্তকারী ইতিহাস স্থাপন করেছে। গ্রামীণ শিল্পে একইভাবে জিয়াউর রহমান সাহেবের আমলেই সেটি সম্ভব হয়েছিল। বেগম খালেদা জিয়ার শাসনকালেও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নারীর মুক্তির জন্য এবং নারীদের শিক্ষা, অবৈতনিক ব্যবস্থা এবং আপনার মহিলা শিশু মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই সকল তো করেছি। এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বেগম খালেদা জিয়া অনেক কাজ করেছেন। তো বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে আরও অনেক কিছু কাজ করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, আপসী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা কখনো কখনো লড়াই নেমেছে, আবার আপোষও করেছে। লাল দিঘির ময়দানে বলেছে শেখ হাসিনার অধীনে, এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে জাতীয় অভিমান হবে। 86 সালে এরশাদের অধীনে শেখ হাসিনা নির্বাচনও গেছে। 88 সালে আর যায় নাই, বেগম খালেদা জিয়ার সাথে ছিল। 91 সালের 28 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের জনগণ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করেছে। 5টি আসনে বেগম খালেদা। মূলত বিএনপিকে গণতন্ত্র প্রতিষ্ঠায়, স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমান এবং গণতন্ত্র রক্ষায় কখনো কখনো আপনার লুণ্ঠিত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব সবচেয়ে বেশি রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপরে জনগণ দিয়েছে। এবং বিএনপি সেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, জাতাকলে পিষ্ট হয়ে স্বৈরশাসকদের, ফ্যাসিস্টদের, রেজিমদের। আজকে আমরা বিএনপিকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। বিএনপি বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে নিয়ে ভাবে এবং বাংলাদেশকে নিয়ে ভাবে বলি ভারতের সাথেও বিএনপি, কেউ কেউ মনে করে যে বিএনপির সাথে ভারতের বিরোধ কেন, আওয়ামী লীগের সাথে ভারতের এত সম্পৃক্ত কেন। আওয়ামী লীগ বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে ভারতকে, একদম মানে কোনো চুক্তি ছাড়াই এবং অঘোষিত চুক্তি, এবং সেই সময় কী কী চুক্তি করেছে সেগুলো পার্লামেন্টে আলোচনা করে নাই। আর আপনি দেখেছেন যে বিএনপির মহাসচিব এই যে তিস্তা নদীর পাড়ে ন্যায্য পানির হিস্যার দাবিতে গত 2 দিন যাবত বিএনপি নেতৃবৃন্দ সেখানে, এবং তিস্তা সেখানে 11টি পয়েন্টে বিএনপি নেতৃবৃন্দ সেখানে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছেন। এবং দেখেন যে শুষ্ক মৌসুমে আমাদের উত্তরাঞ্চলের সেই তিস্তা নদী আমাদের পানি শুকিয়ে যায়, আর বর্ষাকালে ভরা মৌসুমে পানিতে ডুবে যায়। তো সেজন্য আমাদের সেই কথাগুলো আমরা বলেছি, আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমরা বন্ধুত্ব চাই, সেটা সাম্যের ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। আমরা সেটা আপনারা আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে দেব, কিন্তু আপনারা শুধু নিয়ে যাবেন আর আমরা দিয়ে যাব। আমরা বিএনপি সে আওয়ামী লীগের রাজনীতি করি না। আজ 20 ফেব্রুয়ারি মাস আসলেই যেমনি করে ভাষা শহীদদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আর একদিন পরেই 21 ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মায়ের ভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেদিন শফিক, রফিক, সালাম, বরকত জব্বার মধ্যে দিয়ে। একইভাবে যদি বলি যে এই 25 ফেব্রুয়ারি কিন্তু আর 4 দিন বাকি আছে। আপনারা জানেন যে আমাদের সেনা অফিসার 57 জন অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার টিকে থাকার জন্য দীর্ঘদিন একদম চৌকস অফিসারগুলোকে হত্যা করা হয়েছিল সেদিন। এবং এটি অত্যন্ত
ন্যক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এই ফেব্রুয়ারি মাস আসলে সেই সময়ের কথাটা আমার মনে পড়ে। আর মনে আছে যে আমি সেদিন কেঁদেছিলাম, আমি অসহায় ছিলাম। একটা কমিশন গঠন করা হয়েছে, তারা 3 জন লেফটেন্যান্ট জেনারেল সহ 37 জনের সাক্ষ্য প্রমাণ এই পর্যন্ত গ্রহণ করেছে। এবং আপনি দেখেন যে এই বিচার তো অবশ্যই বাংলাদেশে মাটিতে হবে, এবং বিএনপি স্পষ্ট বলেছে দুর্বৃত্তকে রুখতে হবে। যেমনি বিএনপির ভিতর থেকে যারা অতীতে এবং আওয়ামী লীগ ফেসিস্ট 15 বছর দুর্বৃত্ত রাজনীতি করে গেছে, টাকা পাচার করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের বিচার করতে হবে, বিচার আওতায় আনতে হবে, শেখ হাসিনা সহ। যে কমিশনই করুক, এই সরকার, আজকের যে সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার সব বিচার করে শেষ করে যেতে পারবে না। এটা হলো সত্য কথা। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং হবে, সবাইকে ধরা হবে। কিন্তু আমার বক্তব্য হলো ইউনূস সরকারের সাহেবের কাছে যে ওনার একটা সম্মান আছে, ইউনূস সাহেবের একটা সম্মান আছে ব্যক্তিগতভাবে। সকল উপদেষ্টাদেরকে আমি সম্মান জানাই, কিন্তু আজকে শেখ হাসিনা যেমনি করে পালিয়ে গেছে, পরে আরও বাকি যারা ছিল তারা তো আর হেলিকপ্টারে পালায় নাই। তারা কোথায় গেল? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কী করলো? আমাদের আজকের এই সরকার কী করছে? যে আওয়ামী লীগের 300 এমপি ছিল, এরা কেউ আপনার নির্বাচিত, মানে কি বলে যে আওয়ামী লীগের নৌকার সমর্থিত এমপি, কেউ ডামি, কেউ স্বতন্ত্র। আপনি কি দেখেছেন যে সর্বোপরি সর্বশেষ যে আন্দোলনটা হলো জুলাই আগস্ট মাসে, ছাত্রগণ অভ্যুত্থান আন্দোলন হলো, ওই সবিধা আন্দোলনে আমাদের যে ছাত্রদেরকে মারলো, আমাদেরকে জনগণকে যে বুকের মধ্যে গুলি করলো পাখির মতো করে, একটা এমপিও কি পদত্যাগ করেছে? বলেছে যে আমি এই সংসদ চাই না? আপনার কাছে আসবো। একজন মন্ত্রী কি পদত্যাগ করেছে তার প্রতিবাদে? এমনকি পদত্যাগ তো করেনি, তারা পালিয়ে গেল কোন দিক দিয়ে, তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে। এই যে যারা আপনার ভুয়া নির্বাচন করলো, এসপি ছিল, তারপর ডিসি ছিল 14 সালে এবং 18 সালে বিতর্কিত যে নির্বাচনগুলো করলো, এমনকি ওই তাদের আরও শাস্তি আওতায় আনা হতো। শুধু ওএসডি করলে শাস্তি হবে না, তারা অনেক অপরাধ করেছে। এবং 24 সালেও যারা নির্বাচন করতে তাদেরকে সহযোগিতা করেছে, 7 জানুয়ারি যে কালো নির্বাচনটি করলো, তাদেরকে আওতায় আনতে হবে যারা সরকারকে সহযোগিতা করেছে। আচ্ছা, আসবো আপনার কাছে। এরফানুল হক নাহিদ, একটি নতুন রাজনৈতিক দল আসছে, আমরা শুনছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের নেতৃত্বে, তারা কেউ সরকারে আছেন, আবার তারা রাজপথেও আছেন। একই সাথে রাজনৈতিক দল গঠন করলে সেই রাজনৈতিক দল নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনমতের একটা যাচাই হয়ে যাবে, তাদের প্রতি মানুষের যেই শ্রদ্ধা, ভালোবাসা, আকর্ষণ, সে ভোটের মাধ্যমে পরিষ্কার হবে যে সেটা কতটা শক্তিশালী। সেই রাজনৈতিক দলটি কবে আসছে, বা তা নিয়ে আপনার একজন নাগরিক হিসাবে আগ্রহের জায়গা? আসলে আগ্রহ তো থাকেই, কারণ হচ্ছে যে এই দেশে তো ধরেন হচ্ছে যে মানে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরে তারপরে কিন্তু আসলে অনেক বড় লম্বা একটা গ্যাপ। আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী হিসেবে বাইরে রাখেন, পুরা বেকম কিন্তু একটা তৈরি হয়ে আছে। এই মুহূর্তে একটা রাজনৈতিক দলের খুবই প্রয়োজন। কারণ আপনি জানেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে শুধু একটাই কারণে, ওরা বিরোধী মতকে লালন করে নাই। বিরোধী মতকে যদি ওনারা স্কোপ দিত তাহলে কিন্তু আজকে তাদের এই পরিণতি, ভয়াবহ পরিণতি হইতো না। তো আমাদের এখানেও একটা রাজনৈতিক দল প্ল্যাটফর্মের প্রয়োজন। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বা জানা যে এই উদ্যোগটা নিয়েছে অবশ্যই ভালো, রাজনীতি দলের প্রয়োজন আছে। কিন্তু আমার কথা হচ্ছে প্রসেসটা কী হবে। প্রসেসটা ধরেন আমার জানা মতে ওনারা 25 তারিখে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা, হয়তো একদিন পিছিয়েছেন। আজকে আমি পত্রিকা যেটা দেখলাম 26 তারিখে ওনারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবেন। তা আমার কথা হচ্ছে যে সরকারে থেকে যদি একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ওনারা ঘটান, সরকারি যারা আছেন তাদের ছত্রছায়ায়, সেটা পাবলিকলি খুব একটা বেশি গ্রহণযোগ্য পাবে না। গ্রহণযোগ্য এই সেন্সে যে আপনি ধরেন হচ্ছে যে মানুষ মানে চায় যে তাদের জন্য কথা বলুক। সরকারের তো একটা ভালো মন্দ বা সরকারের একটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে, ওই ইনফ্লুয়েন্সের বাইরে থাকুক, বাইরে থেকে কেউ রাজনীতি করুক, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো ওরা করুক, ওদের জন্য শুভকামনা। আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যেই আগামীতে যে রাজনীতিতে আসার যে উদ্যোগটা, এটা বাংলাদেশের জন্য পজিটিভ এবং এরা দেশের জন্য ভালো কিছু করবে। আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও বেশি ভালো করতো। ওরা শুরুতে কিন্তু ভুল করে ফেলেছে একটা, আমার মনে হয়েছে যে সাংবাদিক হিসাবে। ওরা যখন 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল, ওই প্ল্যাটফর্ম থেকে এরা স্বীকৃতি নেওয়ার জন্য, মানে কে এটাতে আসলে ভূমিকা রেখেছে এটা নিয়ে এদের টানাপোড়েনে কিন্তু এরা অনেকটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে এদের
শক্তিটা আগের জায়গায় আমার মনে হয় নেই। আমি কেন বলতেছি, ধরেন একটা দল আছে যেটা ধরেন আমরা স্বাধীনতার বিরোধী বলি বা স্বাধীনতার পক্ষে ছিল না, এই দলের একটা ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির। তো তারা দেখা গেল যে ঘোষণা করলো যে আমরা বৈষম্য বিরোধীরা ছিলাম, ম্যাক্সিমাম 100-র উপরে হলো শিবিরের কর্মী। তো শিবিরের কর্মী হিসেবে ঘোষণা দেওয়ার ফলে কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নেয় না। এটা আপনি যেভাবে মানুষ কিন্তু বৈষম্য বিরোধী, মানে যারা মানুষের বৈষম্য নিয়ে কথা বলছে তাদেরকে নিয়েছে, কিন্তু এই যে পরিচয় গোপন করে তারা যে আত্মপ্রকাশ করা বা পরে গিয়ে এটা ক্রেডিট নেওয়ার জন্য টানাটানি, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না এখন। দ্বিতীয়ত হচ্ছে ধরেন আপনি যেভাবে বলেন 52, 71, 90, 75-কে ফেলে আপনি 24-এ আসতে পারবেন না, এটা আপনি যেভাবে চিন্তা করেন। আপনি 52 আমাদেরকে ভাষা দিয়েছে, 71 মানচিত্র দিয়েছে, 75 আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে, 90 আমাদেরকে গণতান্ত্রিক নতুন রাস্তায় উঠিয়েছে, আর 24 যদি আমি বলি যে আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, তাহলে জিনিসটা কমপ্লিট হলো। হুট করে তো স্বাধীনতা আসে না। তো আমরা মনে করি যে যারা এই টোটাল বিষয়টাকে স্বীকৃতি দেবে তারাই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে। 52-কে আপনাকে স্বীকৃতি দিতে হবে, 71-কে দিতে হবে, 90-কে দিতে হবে, এবং 24-কে তো দিতেই হবে। তো 24 আলাদা কোনো বিষয় না। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই যেটা বললেন যে এই যে 14 এবং 18 সালের ডিসি এসপি যারা ছিল প্রশাসন যন্ত্রে রাষ্ট্র কাঠামোতে, যারা এই সরকারকে আসলে খুব বেশি ইনফ্লুয়েন্স করে উৎসাহিত করেছে দিনের ভোট রাতে করা বা ভোট ভিড় নির্বাচন, তাদের একটা কঠিন পানিশমেন্ট উচিত। কারণ আমলাতান্ত্রিক একটা শব্দ আমরা পরিচিত, আমলাতান্ত্রিক জটিলতা। তো আমলাতন্ত্রের মার পেছে পড়ে কিন্তু অনেক সরকার চাইলে অনেক কিছু করতে পারে না। তো এই রাতের ভোটে আমি আরেকটা চ্যানেলে আরেকটা টক শোতে কিন্তু আমি মেনশন করে বলেছি, আমি 64 জন তালিকা দিয়েছিলাম 18 সালের যারা ডিসি ছিলেন, এবং এরা কোথায় কে কোথায় পোস্টিং আছে এটাও আমার এখন বর্তমানে ছিল। তো গতকালকে একটা অর্ডার হয়েছে যে 33 জনকে ওএসডি করেছে, 33 আরও রয়ে গেছে, এবং বাকি যারা আছে আপনার এসপি বা আপনি এবং ওসি পর্যন্ত, ওসি এবং ইউনো তারাও কিন্তু দায়ী। তো এদেরকে যদি ভালো পানিশমেন্ট আপনি না দেন, এটা কিন্তু একটা লেসন থাকা উচিত, যাতে নেক্সট যে যারাই ক্ষমতায় আসুক তারা যাতে এই সাহসটা না পায় যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া বা মানুষকে নির্যাতন অত্যাচার করা, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। আর আরেকটা প্রসঙ্গ আমি বলেই আমি আবার আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি গতকালকে বোধহয় আজকে একটা রায় হয়েছে কোর্টে 27তম বিসিএস-এর 1137 জনকে আপনার তখন চূড়ান্তভাবে নিয়োগ করা বা নিয়োগ করা ওদেরকে বাতিল করে দিয়েছিল গত 1/11 সরকার। তা আমার মনে হয় যে এই যারা আছেন, যারা বঞ্চিত আছেন, ওই যে বললাম 18 সালের রাতের ভোট, 14 সালের, এদেরকে মনে হয় কাজে লাগালে আপনার মনে হয় যে এরা তো বঞ্চিত হচ্ছে, এরা বুঝতে পারতেছে যে আসলে কী করা উচিত, এরা হয়তো ফিল করছে এই কয়েক বছরে এদেরকে এই জায়গায় কাজে লাগানো উচিত, এবং এদেরকে যত দ্রুত সম্ভব এদেরকে পোস্টিং দিয়ে এদেরকে কাজে লাগানো উচিত। আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার। দেশের ভবিষ্যৎ কী নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমরা অতীত নিয়ে আলোচনা করছি, বর্তমান নিয়েও আলোচনা করছি, ভবিষ্যৎ কি হতে পারে। সামনে একটা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের তাগাদা দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামী একটু ঢিমে তালে যাচ্ছে, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড না হলে তারা নির্বাচনে যাবে না। যে কোনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড একটা বড় ব্যাপার। সব নির্বাচনের আগেই আমরা এই শব্দের ব্যবহার দেখেছি, কিন্তু এই শব্দের বাস্তব প্রয়োগ খুব কম দেখেছি। দেখেন মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে পারিবারিক একটু ভারাক্রান্ত, আমার স্ত্রী হাসপাতালে, আমি ওনাকে রেখে আসছি, সেই জন্য আমি আজকে একটু ভারাক্রান্ত আছি। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য কিন্তু আমাদের বিএনপির সংগ্রাম দীর্ঘদিন। একটি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছি, একটি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি, যে কোনো নামে হোক সেটি বলেছিলাম আমরা আওয়ামী লীগ গত 15 বছর। এগুলো বলতে গিয়েই কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া কারাগারে ছিল 6 বছর, শুধু এই জন্যই। ওগুলো কোন মামলা না, 2 কোটি টাকা 9 কোটি টাকা হয়েছে ব্যাংকেই ছিল। ওই সমস্ত মিথ্যা ফর্মে এসে রায়ে বেগম খালেদা জিয়ার মতো একজন প্রজ্জ্বল এবং একজন অবিসংবাদিত নেত্রী, আপসী নেত্রী, একজন আদর্শিক নেত্রীকে, গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, তাকে কারাগারে থাকতে হয়েছিল। অসুস্থ অবস্থায় বারবার সরকারের কাছে আকুতি করা হয়েছিল। 401 বলা আছে যে মানবিক কারণেও বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যেতে পারে। সিআরপিসি 497 স্পষ্ট বলা ছিল একজন মহিলা, একজন অসুস্থ, একজন নারী হিসাবে এবং বয়স্ক হিসাবে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। আদালত সেটাও দেয় নাই। সেগুলো অতীত হলেও কিন্তু আমাদেরকে অতীত টানতে হয়, আমরা অতীতকে কখনো ভুলব না। আপনি দেখেন যে জামাত ইসলাম বাংলাদেশে
অনেক দিন কিন্তু পালিয়েছিল, লং টাইম পালিয়েছিল। আবার জামাত ইসলামকে কিন্তু আওয়ামী লীগ নিয়ে 96 সালে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। জাতীয় পার্টি আজকে যে কথা বলছে, আমি বলবো শ্যামাই যেমন ভাত না, জাতীয় পার্টিও রাজনৈতিক দল না। এই দলটি আপনি দেখেন যে এই বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য এবং মানে রাজনীতির যে সংস্কৃতি আছে এটাকে নষ্ট করার জন্য এবং লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করার জন্য, নির্বাচনের যে ব্যবস্থা এটাকে চিরদিনের জন্য নষ্ট করার জন্য বারবার তারা কাজ করেছে। আমরা সারা বছর আন্দোলন করেছি, কখন কখন তারাও আমাদের সাথে কথা বলেছে, রাজপথে কথা বলতে চেয়েছে। নির্বাচনের সময় আসলে তারা নির্বাচনে চলে গেছে নানান নাটক করে। সেও একেবারে বলেছে তাকে নাকি পিস্তল ঠেকিয়ে নাকি নির্বাচনে নিয়েছে। আমরা শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। এখন আমার কথাটা হলো যে এই যে রাজনীতি, এখানে লেভেল প্লেইং ফিল্ড বলতে আজকে যে সরকারটা আছে এই সরকারটাই লেভেল প্লেইং সরকার। এই সরকারটাই হচ্ছে একটা নিরপেক্ষ সরকার। এই সরকারকে নানানভাবে কেউ কেউ বিভিন্ন দিক থেকে চাচ্ছে তাকে ভিন্ন দিকে নিয়ে বিপদগামী করতে। আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো এই চ্যানেলাই থেকে, ডক্টর ইউনূস সাহেবকে এই হাসিনা সরকার অনেক ভগাইছে, মিথ্যা মামলা দিয়ে এই বিশিষ্ট নাগরিককে অনেক অসম্মান করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মতো একটা দেশের নাগরিক, সে নোবেল বিজয়ী, আমরা তাকে নিয়ে গর্ব করি। সে আজকে এই সরকারের প্রধান হয়েছে। সে দ্রুত নির্বাচন দিয়ে যারাই নির্বাচিত হবে তার যে সংস্কার করার চিন্তাভাবনা আছে এই সরকারে সেগুলো যোগ করে আমাদের যে বিএনপির 31 দফা আছে আমরা সেটি ইতিমধ্যেই জনগণের কাছে পৌঁছে দিয়েছি। তারেক রহমানের নির্দেশে জনগণ নির্বাচিত করবে আগামী দিনে কারা সরকার পরিচালনা করবে। এবং তারেক রহমান সেটা বলে দিয়েছেন। তারেক রহমান said that the initiative to state reforms will not succeed with people's direct representatives are given the responsibility to govern the country. সেখানে নির্বাচিত হবে ওই সরকারটাই প্রতিনিধিত্ব করবে জনগণের। নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, টেকসই হয় না। আজকে আমাদের যে গণতন্ত্র এটা এখন খুব নড়বড়ে, নানান কারণে অশান্ত তৈরি করতে চাচ্ছে, নানান কারণে বিভিন্ন জায়গা থেকে গাপটি মারা গোষ্ঠীগুলো চাচ্ছে এনার্কি তৈরি করতে। আমরা সকলেই কিন্তু সতর্ক আছি। কখনো কখনো রাজনৈতিক ক্রিয়াশীল যে দলে আছে, রাজপথের যে দলগুলো আছে সেখানেও চাচ্ছে নানানভাবে ঝগড়া বিশৃঙ্খলা করে নির্বাচনের ব্যবস্থা। নতুন দল আসছে, একটি নতুন রাজনৈতিক দল হতে পারে যদি তাদের জনগণের ভিত্তি থাকে, আসক দল করে। কিন্তু সরকারে বসে যদি কেউ দল করে আবার চিন্তা করে যে আমরা আওয়ামী লীগের মতো সরকারের থেকে সরকারি দল গঠন করে নির্বাচন করে নির্বাচিত হব আর জনগণ আন্দোলন করে আবার নতুন করে গুলি খাবে, রাস্তায় গুলি খাবে জনগণ আবারও নির্বাচনের দাবিতে, ভোটের দাবিতে, এটা কিন্তু দেশের জনগণ মানবে না। আর আমার মনে হয় না ডক্টর ইউনূস সরকার এই ভুল করবে। কাজেই আমি বলতে চাই বারবার ভুল করে না কেউ। আর ইউনূস সরকার তো কোনো একটা রাজনৈতিক দলের সরকার নয়, একটা ঘটনার সরকার, একটা ঘটনার পরিক্রমায় আমাদেরকে শেষ করতে হচ্ছে। সুতরাং আমি বলবো যে আজকের এই দিনে আমাদের ইচ্ছে, আমাদের চিন্তাভাবনা, বিএনপির চিন্তাভাবনা একটি শোষণমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। রফিক সিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরফানুল হক নাহিদ, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভকামনা।